হ্যালো স্টুডেন্ট, আমার নাম পার্থ দাস। তোমরা দেখছো পার্থসগ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক 2026 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 থেকে অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার আমরা সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স মডেল সেট 3। আজকে আমরা 3 সেট নিয়ে আলোচনা করব। এই 3 সেটটা তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2-তে 551 পেজে পাবে। 551 পেজে পাবে। আজকে আমাদের টার্গেট হচ্ছে 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করিয়ে দেওয়ার। এটা পার্ট 1-এর ভিডিও, পার্ট 2ও আসবে, কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে যে পার্ট 2 চাই। ঠিক আছে, কারণ কমেন্ট বেশি আসলেই কিন্তু আমি পার্ট 2 তাড়াতাড়ি নিয়ে চলে আসি। ঠিক আছে, তাহলে আজকে আমরা মডেল সেট 3 করছি। এর আগে 2 সেট পর্যন্ত অর্থাৎ মডেল 1 আর মডেল 2 পর্যন্ত আমি সম্পূর্ণ সমাধান করিয়ে রেখেছি। সেটা যদি তোমরা পিডিএফ আকারে চাও তাহলে তোমরা আমার যে অ্যাপ রয়েছে পার্থসগ্রাম ক্লাস, প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও। সেখান থেকে তোমরা 10 টাকার বিনিময়ে পিডিএফগুলো পেয়ে যাবে। আর যদি 10 টাকা খরচ করতে না চাও তাহলে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ইউটিউবে দেখে দেখে করো, খাতায় নোট ডাউন করো, তাহলে তোমাদের 10 টাকাটা বেঁচে যাবে। এবার বাকিটা তোমাদের চয়েস। এবার দেখো আমরা চলে আসছি হচ্ছে যে প্রথম অঙ্কটাই দেখো। 1 দাগের 1-এরটা বলছে এ এর মূলধন বি এর মূলধনের 1-এর 2 গুণ হলে বি ও এ লভ্যাংশ বন্টনের অনুপাত কত হবে। দেখো ভালো করে বুঝবে, আমাদেরকে এখানে বিটাকে ধরে নিতে হবে এক্স টাকা। আমরা বিটা ধরে নিলাম এক্স টাকা। তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে এক্স এর 2 পূর্ণ 1-এর 2 গুণ। তাহলে 2 দুগুণি 4, 1-এ 5, অর্থাৎ 5x/2 টাকা হবে। বুঝতে পারলে? 5x/2 টাকা হচ্ছে। তার মানে বি এর মান আমরা এক্স টাকা ধরেছি আর এর মান বেরোলো 5x/2 টাকা। ঠিক আছে, আমরা শর্টকাটে করছি, তাই এখানে বিশেষ কিছু লেখালেখি করছি না, কারণ এটা এমসিকিউ টাইপের কোশ্চেন। এবার দেখো এই দুটোর অনুপাত করতে হবে। তাহলে এই দুটোর অনুপাত করলে কি হবে? প্রথমে আমাদের এক্স আসবে। ঠিক আছে, এখানে প্রথমে এক্স আসবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার প্রথমে কেন এক্স নেবেন? কারণ এখানে দেখো বি ও এ লভ্যাংশের বন্টনের অনুপাত, বি আগে আছে এ পরে আছে, তাই বি এক্স ইস টু 5x/2। এক্স এক্স কেটে গেলে দেখো 1:5/2 আসছে। আমরা যদি দুটো রাশিকে যদি 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 1-কে 2 দিয়ে গুণ করলে 2 1-কে 2 হয়, আর 5/2-কে 2 দিয়ে গুণ করলে 2 2 কেটে যায়, শুধু 5 পড়ে থাকে, অর্থাৎ 2:5 বেরোবে। 2:5 দেখো অপশন বি তে রয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 2 দাগেরটা। 2 দাগেরটা বলছে দেখো 1/a(x² - b + cx + a + b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কোনটা হবে? এরকম টাইপের অঙ্ক দেখো যখনই থাকবে তখন কি করবে বলতো? এই যে 1/a আছে না, এটাকে আমাদেরকে তাড়াতে লাগবে, মানে এটাকে সরিয়ে দিতে লাগবে। তাহলে a দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এইটা পড়ে থাকবে দেখো x², এটা a ইন্টু বি প্লাস সি ইন্টু এক্স আর প্লাস a²bc, মানে পুরো রাশিটাকে আমরা a দিয়ে গুণ করেছি। ঠিক আছে, পুরো রাশিটাকে আমরা কি করেছি? a দিয়ে আমরা গুণ করেছি। ক্লিয়ার? এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, x² মাইনাস এখানে গুণ করলে একটা এ বি প্লাস এসি হচ্ছে ইন্টু এক্স, আর এইটাকে আমরা এ বি ডট এসি লিখতে পারি ইকুয়াল টু 0। এইভাবে আমরা লিখতে পারি, ভেঙে নিলাম। এবার দেখো একটা জিনিস তোমরা আগে করেছো, যারা এই চ্যাপ্টারটা ভালো করে করেছো, চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারা জানো যে x² মাইনাস দিয়ে আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 হয়। এই সমীকরণ অনুযায়ী সমীকরণটা তৈরি হয়। তাহলে আলফার বিটা যদি দুটো বীজ হয় তাহলে এরকম সমীকরণ তৈরি হচ্ছে। তাহলে দেখো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করছি আলফা দিয়ে আর এটাকে রিপ্রেজেন্ট করছি বিটা দিয়ে। এখানেও দেখো এটাকে আলফা দিয়ে লেখা হয়েছে আর এটাকে দেখো বিটা দিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, তার মানে আলফা বিটা, এই যে আলফার বিটা এটাই তো দুটো বীজ ছিল, বোঝা গেল? দুটো বীজ ছিল।
তার মানে এইখানকার দুটো বীজ তাহলে কি হবে, বীজ, বীজ মানে তো তোমরা জানো বীজ দ্বয়, তাহলে বীজ দ্বয় যদি আমরা বলি তাহলে আলফার একটা মান আমরা পাচ্ছি এ বি আর বিটার একটা মান পাচ্ছি এসি। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ বি আর এসি, যেটা দেখো অপশন সিতে রয়েছে। দেখো অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অপশন সি। আর আগেরটা কি ছিল, অপশন বি ছিল। ঠিক আছে, তো মার্ক করে দিচ্ছি, দেখে নাও। এবার চলে আসছি আমরা 3 দাগেরটায়, বলছে দুটি সদৃশ্য ত্রিভুজ এ বি সি আছে আর একটা পি কিউ আর আছে, এ বি ইস টু পি কিউ 3:5 হলে এ বি সির ক্ষেত্রফল আর পি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে। এটা কিন্তু ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, ঠিক আছে। তো তোমাদের একটা সূত্র আমি বলে দিচ্ছি, দেখো সূত্রটা কিন্তু মনে রাখা দরকার। সূত্রটা হচ্ছে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ পি কিউ আর এর যে অনুপাতটা সেটা এ বি স্কোয়ার আর পি কিউ স্কোয়ারের সমান হয়। মানে একটা বাহু তার আরেকটা বাহুর অনুরূপের যে বাহুটা সেটার স্কোয়ারের সমান হয়। অর্থাৎ আমি যদি ছবি এঁকে বোঝাই, যদি এটার কনসেপ্টটা বোঝাই তাহলে একটু ভালো করে দেখো। এটার নামকরণ করলাম এবিসি, এটার নামকরণ করলাম পি কিউ আর। তাহলে বলতে চাইছে যে এটার যে ক্ষেত্রফলটা আর এটার যে ক্ষেত্রফলটা এই দুটোর অনুপাত করলে এই বাহুটার স্কোয়ার আর এই বাহুটার স্কোয়ারের সমান হয়, মানে অনুপাতের সমান হয়। অর্থাৎ এ বির যদি স্কোয়ার করি, এ বির যে মানটা, এ বি বাহুটার যে মানটা তার স্কোয়ার আর পি কিউ এর মানটা তার স্কোয়ারের সমান হয় ক্ষেত্রফলটা। এবার শুধুমাত্র এ বি আর পি কিউ নয়, এখানে বিসি স্কোয়ারের সাথে কিউ আর স্কোয়ারও হতে পারে, অথবা এসি স্কোয়ারের সাথে পি আর স্কোয়ারও হতে পারে। ঠিক আছে, যে কোনো অনুরূপ দুটো বাহুর স্কোয়ার করতে হবে, এটা হচ্ছে মেন ফান্ডা। বোঝা গেল? এখানে শুধু তোমরা আবার ভেবো না যে স্যার এ বি কেন নিলেন বাকিগুলো কেন নিলেন না, কারণ বাকিগুলো নেওয়া যায় সেম। ঠিক আছে, চলো তাহলে এটাকে আমরা কি করব স্যার, ভালো করে দেখো, এটার অনুপাত দিয়েছে, এ বির মানটা এখানে বলে দিয়েছে 3 আর পি কিউ এর মান বলে দিয়েছে 5। তাহলে এই দুটোর আমরা স্কোয়ার করতে পারি, তাহলে আমাদের আসছে 9/25। তাহলে 9/25 এইটাকে আমরা তাহলে অনুপাতে যদি নিয়ে আসি, তাহলে এ বি সি ইস্টু দিয়ে পি কিউ আর সমান সমান আমরা বলতে পারি 9:25, তাই তো। তাহলে 9:25 দেখো অপশন এ তে রয়েছে, দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো? যে যে অঙ্কগুলো মনে হবে স্যার বুঝতে পারছি না, অবশ্যই তোমরা টাইম মেনশন করে অথবা দাগ নম্বর মেনশন করে বলবে যে স্যার এই অঙ্কটা বুঝতে পারিনি। তাহলে তোমাদের যে ম্যারাথন ক্লাসগুলো যখন আসবে তখন কিন্তু এইগুলোকে আমি আবার করাবো, আবার বোঝাবো। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো 4 দাগে আসছি, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান √3/2 হলে সেক থিটা/2 এর মান কত হবে। দেখো 4 দাগ, তাহলে আমাদের কি বলে দিয়েছে, দেওয়া কি আছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি আছে এবং বলে দিয়েছে √3/2। এবার তোমরা সকলেই জানো, যারা ত্রিকোণমিতি করে ফেলেছো তারা জানো যে সাইন 60 ডিগ্রিতে √3/2 হয়, এটা তোমরা জানো। তাহলে এইটার মান আমরা কি করব, সাইন সাইন কেটে দেবো, তাহলে থিটা মাইনাস 30 সমান সমান 60 ডিগ্রি। তাহলে শুধু থিটার মান কত হবে, 60+30 হয়ে যাবে, আর 60+30 মানে হচ্ছে 90 ডিগ্রি। বোঝাতে পারলাম? তার মানে থিটার মানটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। কিন্তু অঙ্কে আমাকে বলেছে হচ্ছে সেক 90 ডিগ্রি/2। ভালো করে দেখো অঙ্কটা আমি আবার দেখাচ্ছি, দেখো সেক থিটা/2। তাহলে সেক থিটা/2 মানে তো আমরা জানি 90 ডিগ্রি/2, কারণ থিটার মান তো 90 ডিগ্রি। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে সেক 45 ডিগ্রি আসবে। আর তোমরা ত্রিকোণমিতির অনুপাতে জানো যে এই সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2।
তাহলে √2 কততে রয়েছে? দেখো √2 অপশন সি তে রয়েছে, তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি 5 দাগেরটায়। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কি হবে? দেখো খুবই ভালো অঙ্ক এটা। 5 দাগ। তাহলে আমাদের মেন কাজ কি? আমাদের হচ্ছে দেখো মেন হচ্ছে প্রথমে 2πr/h ছিল, এটা প্রথমে ছিল। ঠিক আছে, যখন কোনো কিছু পরিবর্তন করিনি তখনই কিন্তু এটা ছিল। এবার এখানে বলেছে যে আর এর মানটা যদি আমরা r/2 করে দিই মানে অর্ধেক করে দিই, আর এইচ এর মানটা যদি 2h করে দিই মানে দ্বিগুণ করে দিই, তা তখন কিন্তু কি পরিবর্তন হবে? তখন পরিবর্তন হবে 2πr/2 ইন্টু 2h। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 কেটে গেলে 2πr/h থাকছে। অর্থাৎ আগে যা ছিল, এটা আগে তো ছিল, আগে যা ছিল বর্তমানেও দেখো, বর্তমানে চেঞ্জ করার পরেও তাই রয়েছে। মানে আগে যা ছিল সেটা এখনো তাই রয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। কোনো পরিবর্তন না হলে তাকে আমরা সমান বলে থাকি। বোঝা গেল? তাকে আমরা কি বলে থাকি? সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের সমান, কোনো পরিবর্তন হয়নি। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা দেখো 6 দাগেরটাই। এই সংখ্যাগুলোর যৌগিক গড় 15 হলে মধ্যমা কত? তোমরা একটা সূত্র জানো যৌগিক গড়ের। দেখো যৌগিক গড়ের সূত্র হচ্ছে সমস্ত সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই, সমস্ত সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে ভাগ করি, টোটাল কটা সংখ্যা আছে? 5টা। তাহলে যোগ করে ভাগ করাটাকে বলা হয় যৌগিক গড়, যেটার মান 15 বলে দিয়েছে। বুঝতে পারলে? তার মানে সবকটা সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ করো। 5 কোথায় থেকে পেলাম স্যার? টোটাল 5টা সংখ্যা, তাই 5। ওপরে যোগ করলে দেখো আসছে হচ্ছে 3x প্লাস 12, আর 5 15 আমরা জানি 75 হয়। এটা সমাধানের অঙ্ক। 75 থেকে 12 বাদ দাও, 75 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 63। তাহলে আমরা কি করব? x ইকুয়াল টু 63/3। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 একে 3, তার মানে আমরা পাচ্ছি 21। এবার 21 যদি হয় তাহলে সংখ্যাগুলো কি কি হবে? তাহলে সংখ্যাগুলো দেখো, প্রথমেরটা 7 আছে, তারপরেরটা কি আছে? তারপরেরটা দেখো x-3 আছে, x-3 আছে। তাহলে x-3 মানে কি? 21 থেকে 3 বিয়োগ, 21 থেকে 3 বিয়োগ দিলে হয় 18, তাই তো? তারপরেরটা কি বলেছে স্যার? তারপরেটা বলেছে 10 প্লাস এক্স। তাহলে 10 প্লাস এক্স, আচ্ছা 10 আছে শুধু। তারপরেরটা আছে x+3 মানে 21-এর সাথে 3 যোগ, 21-এর সাথে 3 যোগ হলে 24 হয়। তারপর এটা x-5, তার মানে x-5 মানে 21 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে 16 হয়, তার মানে আমরা এটা পেলাম। এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে লিখি, তাহলে প্রথমে আসবে 7, তারপরে আসবে 10, তারপরে আসবে 16, তারপরে আসবে 18, তারপরে আসবে 24। এবার তোমরা মধ্যমা বের করতে জানো। দেখো মধ্যমা বের করার শর্টকাট টেকনিক বলছি, শুধুমাত্র এমসিকিউ এর জন্য, শুনে রাখো, একদমই সহজ। ফার্স্টেরটা থেকে লাস্টেরটা কাটবে, আর মাঝখানের থেকে এই সেকেন্ডেরটা থেকে সেকেন্ডের লাস্টেরটা কাটবে। যে সংখ্যাটা পড়ে থাকবে এই সংখ্যাটাকেই আমরা বলি হচ্ছে মধ্যমা, অর্থাৎ 16 হচ্ছে এখানে মধ্যমা। বোঝা গেল? সূত্র ফেলে কিন্তু করা যায়, অনেকে আবার জাজ করতে যেও না যে স্যার আপনি সূত্র ফেলে কেন করলেন না। সূত্র ফেলে করা যায়, কিন্তু এটা একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে রাখলাম, যদি এমসিকিউ এ প্রশ্ন আসে তাহলে একদম চুটকি বাজিয়ে অ্যান্সার করতে পারবে। আর সূত্র ফেলেও করা যায়, সেটা একটু পরে আসছি, ঠিক আছে? তাহলে আমরা এটা 16 পেলাম, তাহলে দেখে নিই 16টা কোথায় রয়েছে। অপশন এ তে রয়েছে।
ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে সবকটা এমসিকিউ আমি করে দিলাম। এবার দেখো, আমার পড়ানো টেকনিক যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমাকে যদি অনেক দিন ধরে ক্লাস নিতে দেখো, যদি আমার কাছে পড়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রবর্তক ব্যাচটা নিতে পারো। ঠিক আছে, একদম নির্ভরযোগ্য ব্যাচ তোমাদের জন্য যারা ক্লাস 10-এ পড়ছো বা মাধ্যমিক দেবে। ঠিক আছে, এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস পাবে। আমাদের কিন্তু 100% সিলেবাস শেষ হয়ে গেছে, আমাদের কিন্তু 100% সিলেবাস শেষ। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি 100% সিলেবাস যদি শেষ করে দাও, শেষ করে দিয়েছেন, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ব্যাচটা কেন নেব? দেখো, যাদের এখনো বই যদি শেষ না করে থাকো, তাহলে ব্যাচটা নিয়ে প্রথমে বইটা শেষ করে নিতে পারবে। বইয়ের অঙ্ক ধরে ধরে করানো রয়েছে। এছাড়াও যে কারণের জন্য শুধু তো বইয়ের অঙ্ক করলে হবে না, তারপরে সেকেন্ড যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, 500+ আননোন ম্যাথ। আননোন ম্যাথ মানে হচ্ছে যে অঙ্কগুলো টেক্সট বইয়ে নেই। তাহলে টেক্সট বইয়ে অনেক অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসে, তোমরা মাধ্যমিক 2025-এর কোশ্চেন পেপারটা খুলে দেখবে, এমন অনেক অঙ্ক রয়েছে যেটা মাধ্যমিকের বইতে, অর্থাৎ তোমাদের টেক্সট বইতে নেই। ওই অঙ্কগুলো কিন্তু আমি করাই। এছাড়াও ডাউট ক্লিয়ার ক্লাস পাবে, মক টেস্ট দিতে পারবে, ডিপিপি পাবে এবং তার সলিউশন পাবে। এবং এক্সট্রা আরও কয়েকটা জিনিস যেটা আমি অ্যাড করেছি এই আগস্ট মাস থেকে, সেটা হচ্ছে তোমরা এবিটিএ যখন বেরোবে তখন তার সমাধান পাবে। পর্ষদেরটা তো পুরো সমাধানই আমি করিয়ে দেবো। পর্ষদের যে টেস্ট পেপারটা বেরোবে, টেস্ট পেপার, সেটার জন্য আলাদা করে কিন্তু কোনো ব্যাচ তোমাকে করতে হবে না, আমি করিয়ে দেবো। এবিটিও করাবো, পর্ষদের টেস্ট পেপার করাবো, এবং এই যে আগাম টেস্ট রয়েছে, টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি, সেইটারও কিন্তু ওয়ান শট অনেক ক্লাস আসবে, অনেক ওয়ান শট ক্লাস আসবে। সেটাও কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে এনরোল করতে পারবে। ঠিক আছে, তো এত কিছু বেনিফিটের জন্য কিন্তু তোমরা এই ব্যাচটা নিতে পারো। ব্যাচটা কিন্তু 599 নয়, অফার চলছে 15ই আগস্ট পর্যন্ত অফার। ঠিক আছে, 499-এ কিন্তু তোমরা ব্যাচটা পেয়ে যাবে। আর 15 আগস্ট পর্যন্ত কিন্তু এই অফারটা রয়েছে। তো তোমরা তাড়াতাড়ি এনরোল করে নাও। কোথায় থেকে এনরোল করবে স্যার? যে আমার অ্যাপ রয়েছে, প্লে স্টোরে গিয়ে অ্যাপটা সার্চ করো পার্থসগ্রাম ক্লাস, সেখানে কিন্তু তোমরা পেমেন্ট করে ব্যাচটা নিতে পারো। ঠিক আছে, এছাড়াও যদি তোমরা পেমেন্ট করতে না পারো, তাহলে অবশ্যই একটা নাম্বার দেখবে দেওয়া রয়েছে, সেই নাম্বারে কিন্তু ফোন করতে পারো। নাম্বারটা তোমরা এখানে দেখে নিতে পারো, 8777681575, এই নাম্বারেও কিন্তু পেমেন্ট করতে পারো। ঠিক আছে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো যে কবে কবে ক্লাস হয় বা কিভাবে হয়, সব ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার চলে আসছি হচ্ছে অঙ্কে। দেখো, 2 দাগের একেরটা কি বলছে স্যার? বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত এখানে বলে দিয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি পি এর মানটা হচ্ছে 25x টাকা, আর পি প্লাস আই এর যে মানটা সেটা এখানে বলে দিয়েছে 26x টাকা। তাহলে সুতরাং দিয়ে আমরা যদি শুধু আই বের করি, তাহলে 26x থেকে 25x বিয়োগ করতে হবে, অর্থাৎ এক্স টাকা বেরোচ্ছে হচ্ছে সুদ। এবার আমরা দেখো একটা সূত্র জানি, সূত্রটা কি? আই ইকুয়াল টু PRT/100, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে আমরা বা দিয়ে কি করব? আই এর জায়গায় এক্স লিখবো, পি এর মান হচ্ছে 25x, আর এর মান হচ্ছে এখানে আমরা জানি না, আর টি এর মান বলেছে 1 বছর বাই 100। এটাকে কাটাকুটি করতে পারো, 25 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে 4, এক্স এক্স কেটে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এর মান বেরোচ্ছে হচ্ছে 4%। তাহলে শূন্য স্থানে এখানে লিখে দিতে পারো, কি হবে? 4% অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা 2 দাগের অঙ্কটা দেখো। 2 দাগের অঙ্কটা কিভাবে করব দেখে নাও। বলছে এক্স ভ্যারিজাসটা তুলে দিলে কে ডট ওয়াই টু দি পাওয়ার 3/2 আছে, তাই তো? এই কেটাকে কি বলে তোমরা জানো? অশূন্য ভেদ ধ্রুবক বলে। কে ইকুয়াল টু কি? অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো, আমরা যদি শুধু ওয়াই এর মানটা বের করি, তাহলে এক্স বাই এখানে কে হয়ে যাবে ইকুয়াল টু ওয়াই 3/2। এবার একটা জিনিস তোমরা জানো যে এই সূচকের এই যে টু দি পাওয়ারটা, মানে সংখ্যাটার যে টু দি পাওয়ারটা,
বা সূচকটা বা পাওয়ারটা সেটা ওই পাশে গেলে কি হয়ে যায় বলো তো, ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ এক্স এর মাথায় গেলে 2/3 হয়ে যাবে, আর কে এর মাথাতেও দেখো 3/2 হয়ে যাবে ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স এর মাথায় 3/2 ইকুয়াল টু কে এর মাথায় 3/2 ইন্টু ওয়াই লিখতে পারি। এবার আমরা জানি এই যে রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাশিটা এটা অ্যাকচুয়ালি ধ্রুবকের জন্য। তাহলে ধ্রুবক যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 ভ্যারিজাস ওয়াই হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার চেয়েছে ওয়াই ভ্যারিজাস কত, তার মানে জাস্ট তোমরা এক্স টু দি পাওয়ার 3/2 লিখে দেবে। ঠিক আছে, এবার যদি বলো স্যার অঙ্ক কি করতে হবে, আমি বলবো না, করতে হবে না। শর্টকাট টেকনিকটা কি, যা ভগ্নাংশ থাকবে জাস্ট সেটাকে উল্টে দেবে, যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে দেবে। ঠিক আছে, যেমন 3/2 ছিল, দাঁড়াও এখানে না কিছু ভুল হয়ে গেল, আমি তো উল্টাই নি, এখানে 2/3 হবে, হ্যাঁ 2/3 হবে, আমি উল্টাতেই ভুলে গেছি, 2/3 হবে। ঠিক আছে, তাহলে 3/2টা এই পাশে যদি আসে তাহলে সেটা উল্টে যাবে, 2/3 হয়ে যাবে। ক্লিয়ার আছে এবার, আশা করি বুঝতে পেরেছো। 3-এরটা বলছে কোনো বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র একটি, এটা আশা করি তোমরা জানো, এটাকে বর্গক্ষেত্র বলে। কি বলে স্যার, বর্গক্ষেত্র এটাকে বলে। নেক্সট অঙ্কে আসবো, দেখো নেক্সট অঙ্ক কি বলছে, 4 দাগেরটা বলছে cos 43 ডিগ্রি রয়েছে, ঠিক আছে, আর তারপরে রয়েছে হচ্ছে sin 47, তারপরে রয়েছে sin 43, আর তারপরে রয়েছে হচ্ছে cos 47। যখন এরকম টাইপের অঙ্ক থাকবে তখন পুরক্ষণ হিসেবে আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমরা সবকটাকে কি করব বলো তো, 43-এ নিয়ে আসবো। তাহলে এইটাকে তোমরা পুরক্ষণে জানো যে 90 ডিগ্রি থেকে 43 ডিগ্রি বিয়োগ করলেই কিন্তু 47 ডিগ্রি হয়। একইভাবেও সাইন 43 ডিগ্রি আর কস 90 ডিগ্রি থেকে 43 ডিগ্রি বিয়োগ করলেই কিন্তু 47 ডিগ্রি হয়। তাহলে কস 43 ডিগ্রি আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা হয়, এটা তো তোমরা জানো। এটাও তাই, সাইন 43 ডিগ্রি আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা হয়, থিটা এখানে 43 ডিগ্রি। এবার দেখো কস দুবার আছে তাই কস স্কোয়ার 43 ডিগ্রি, আর সাইন দুবার আছে তাই সাইন স্কোয়ার 43 ডিগ্রি। এবার তোমরা একটা রিলেশন জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তাহলে জাস্ট এটা আমরা 1 বসিয়ে দিতে পারি, অর্থাৎ এটার অ্যান্সার তাহলে কি আসবে, 1 আসবে। ঠিক আছে, তার মানে 4 দাগের অ্যান্সারটা 1 হবে। দেখো 5 দাগেরটা বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য a√2 একক হলে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তো আমরা কি করে করব 5 দাগেরটা, প্রথমে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, কর্ণ যেটা দিয়ে দিয়েছে তার বাহুটা বের করা খুব সহজ। কি করে বাহু বের করতে হয়, এই কর্ণটাকে দিয়ে √2 দিয়ে ভাগ করতে হয়, কর্ণ বাই √2। ঠিক আছে, তাহলেই কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। আমি আবারও রিপিট করছি, কর্ণ বাই √2, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু বেরোয়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি শুধু এ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে 6a স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার বর্গ একক হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার। 6 দাগেরটা আমরা চলে আসছি, দেখো 6 দাগেরটা বলছে গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার, এটা প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন। ঠিক আছে, প্রবণতার সূচক কেন্দ্রীয় প্রবণতার। এবার দেখো আমরা আসবো হচ্ছে সত্য মিথ্যায়। 3 দাগের 1-এরটা বলছে সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে সমহার হ্রাস বলে, না সমহার হ্রাস বলে না, এটা মিথ্যা হবে। তাকে কি বলে, এটাকে কি বলে বলো তো,
এটাকে বৃদ্ধি বলে, সমহার বৃদ্ধি। ঠিক আছে, তাই এটা মিথ্যা হবে। 2 দাগেরটা কি বলছে দেখো, এক্স আর ওয়াই এটা বলেছে, তাহলে এইটাকে আমাদেরকে কি করতে হবে মান, দেখো এক্স এর জায়গায় 5 পুট করো আর ওয়াই এর জায়গায় 6 পুট করো, চেক করলেই হয়ে যাবে। বোঝা গেল, 3 গুণ 5 প্লাস 4 গুণ 6, একইভাবে 4 গুণ 5 যোগ 3 গুণ 6, এটা করে দেখো আসছে কিনা। 3 পাচ্ছে 15, 4 6 24, এটাও দেখো 4 পাচ্ছে 20 আর 3 6 18, 24 আর 15তে আমরা দেখতে পাচ্ছি 39, আর এইটা হয়ে যাচ্ছে 38, তাহলে 39/38 আসছে, তার মানে এটা সত্য হচ্ছে। এবার দেখো এটা অনেকে প্রশ্ন করবে যে স্যার এরকম ভাবে তো 5 আর 6 ধরা যায় না। অ্যাকচুয়ালি এক্সটাকে আমাদের 5K আর ওয়াইটাকে আমাদেরকে 6K ধরতে হতো, কিন্তু যেহেতু এটা সত্য মিথ্যার অঙ্ক, তাই আমরা এটা কে না ধরেও করতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু এটা করা উচিত, ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে আসলে এটা কিন্তু করা উচিত, কিন্তু যেহেতু আমরা শর্ট কোশ্চেন করছি, সত্য মিথ্যা করছি, তাই শুধু সত্য না মিথ্যা লেখাটা আমার জরুরি, তাই অঙ্কটা কিভাবে হচ্ছে সেটা টিচার দেখতে যাবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট। 3-এরটা হচ্ছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয় দূরত্বের সমষ্টি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে কি ছেদ করবে। এটা কি বলতে চাইছে, মিনিংটা বলতে চাইছে যে কেন্দ্রদ্বয় দূরত্বের যে সমষ্টি, ধরো এই একটা বৃত্ত রয়েছে, ধরো এই একটা বৃত্ত রয়েছে এবং এই একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, তো এরকম একটা বৃত্ত রয়েছে, তো বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে, ঠিক আছে, পরস্পরকে ছেদ করবে, স্পর্শ নয়, ছেদ করবে। এই যে, তাহলে এটার কেন্দ্র এখানে আর এটার কেন্দ্র এখানে, তাহলে এই যে পরস্পরকে যে ছেদ করছে, এটা করতে গেলে ব্যাসার্ধের সমষ্টির থেকে বেশি হবে কি, তাহলে এইটার যে ব্যাসার্ধটা আর এইটার যে ব্যাসার্ধটা সমষ্টি থেকে বেশি হবে না, ঠিক আছে, এটা কম হবে, বেশি কিন্তু কোনো মতেই হচ্ছে না, এটা কিন্তু কি হচ্ছে, কম হচ্ছে। এটাতে যেরকম হ্রাসটা হচ্ছিল না, বৃদ্ধি হতো, এগুলো কিন্তু আমি মার্ক করে দিচ্ছি যাতে কোন কোন জায়গায় ভুল আছে সেটা করবে, তাহলে এই কারণের জন্য এটাকে আমরা মিথ্যা লিখবো। ঠিক আছে, এই দুটোর ব্যাসার্ধ আমরা যদি জানি, ধরো এইটাকে যদি আমরা এটাকে R1 যদি লিখি আর এটাকে R2 লিখি, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হয় R1 - R2, এটা কিন্তু মাথায় রাখবে, এটা বিয়োগ করতে হয়, তাই সমষ্টির থেকে কিন্তু কম হবে, ঠিক আছে, বেশি হবে না। আর যদি বহিঃস্পর্শ করে সেটারও সূত্র বলে দিই, ধরো বহিঃস্পর্শ করছে, এইটা আর এইটা রয়েছে, এটা যদি বলে দিই আমরা, তাহলে এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কিন্তু প্লাস হয়। এই দুটো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো, যে কোনো অঙ্কতে কাজে লাগতে পারে, ঠিক আছে, যখন খুশি তখন এটা কাজে লাগতে পারে, খুবই ভাইটাল একটা সূত্র বা মনে রাখতে পারো, ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি বহিঃস্পর্শ করে তাহলে হচ্ছে R1 + R2, আর যদি অন্তঃস্পর্শ করে বা ছেদ করে তাহলে হচ্ছে R1 - R2, ঠিক আছে। 4-এরটায় আসছি, দেখো 4-এরটা কি বলেছে যে থিটার মান যদি হয় তাহলে এটা হবে কিনা, চেক করে নিচ্ছি। থিটাটাকে আমরা 30 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে সাইন থিটা মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, আর সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে এটার মান হাফ আর এটার মান হচ্ছে হাফের স্কোয়ার, আর হাফের স্কোয়ার মানে হচ্ছে 1/4, তাহলে এটার মান তো অনেকটাই ছোট এটার থেকে, তাই না, বুঝতে পারছো তো, এটার মান অনেকটাই ছোট, সাইন থিটার মানটা বড় আর সাইন স্কোয়ার 30-এর মানটা কিন্তু অনেকটাই ছোট, কারণ 1/4 হয়ে যাচ্ছে, তাহলে এটা সত্য হবে, এটা একদমই সত্য দিয়েছে। চলে আসছি 5 দাগেরটায়, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি হলে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আর তির্যক উচ্চতার কি অর্ধেক হবে। দেখো ভালো করে বুঝবে, এটা আমাদেরকে কি করতে বলেছে, আমাদেরকে বলেছে একটা শঙ্কু রয়েছে, দেখো
তাহলে এরকম একটা শঙ্কু রয়েছে, ঠিক আছে। তাহলে এই শঙ্কুটার এইটাকে বলা হয় অর্ধশীর্ষ কোণ, ঠিক আছে। এটাকে বলা হয় অর্ধশীর্ষ কোণ, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। আর এই তির্যক উচ্চতাটাকে এল দিয়ে প্রকাশ করি, এটাকে এইচ দিয়ে প্রকাশ করি, আর এই ব্যাসার্ধটাকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা জানি এখান থেকে একটা সূত্র, সাইন থিটা ইকুয়াল টু আর বাই এল হয়, আর বাই এল হয়, ঠিক আছে। সাইন থিটা মানে তোমরা জানো ত্রিকোণমিতি যারা করেছে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে, এখানে কোনটা লম্ব, আর হচ্ছে লম্ব। এবার বললো স্যার কেন লম্ব, তো এইচ হওয়ার কথা। দেখো থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে তার অপোজিট দিক যেটা থাকে সেটাকে লম্ব বলে। থিটার অপোজিটে যেটা থাকে, এই যে অপোজিটে যেটা রয়েছে যে বাহুটা, তাকেই আমরা বলি হচ্ছে কি লম্ব। তাহলে আরটা হচ্ছে এখানে লম্ব, আর এলটা হচ্ছে এখানে অতিভুজ। ক্লিয়ার? তাহলে এখানে দেখো থিটার মানটা বলে দিয়েছে, তাহলে সাইন থিটা হচ্ছে 30 ডিগ্রি, আর এর জায়গায় আর থাকবে, এল এর জায়গায় এল থাকবে, হাফ, এটা হচ্ছে এর মান, আর বাই এল, ক্রস গুণ করলে কি আসছে, এল ইকুয়াল টু 2r আসছে। তাহলে শুধুমাত্র আর এর মান যদি আমরা বের করি তাহলে এল বাই 2 আসছে, অর্থাৎ ব্যাসার্ধটা তির্যক উচ্চতার অর্ধেক। তাহলে ব্যাসার্ধটা তির্যক উচ্চতার অর্ধেক, তার মানে এটা সত্য হবে, ঠিক আছে। খুবই ভালো প্রশ্ন, এটা মেদিনীপুর কলেজিয়েট স্কুলে 2023-এ এসছে টেস্টে, ঠিক আছে, টেস্টের প্রশ্ন এটা। চলে আসছি আমরা 6 দাগেরটা, বলছে একটি ক্ষুদ্রতর সূচক ওজাই সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র হয়, এটা মিথ্যা হবে, ঠিক আছে। কেন? কারণ নিম্ন নিচের দিকে হয় না, এটা ওপরের দিকে হয়, ঠিক আছে। তাই এই কারণের জন্য মিথ্যা হবে এটা। চলে আসছি আমরা 4 দাগের অঙ্কে। 4 দাগের একেরটা দেখো কি বলছে। বলছে 500 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হবে। দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা আমরা জানি। এখানে এর মানটা কত হবে, প্রথমে 500 টাকা রয়েছে, আবার 105 টাকা সুদ রয়েছে, এটা টোটাল করলে অ্যামাউন্টটা পাওয়া যায়, অর্থাৎ এটা পাওয়া যায়। পি এর মান এখানে বলে দিয়েছে শুধু 500 টাকা, 1 প্লাস আর এর মান 10 বাই 100, আর এন এর মানটা এন থাকবে, কারণ এন এর আমরা মান জানি না, মানে কত বছর আমরা জানি না। এটা হয়ে যাবে 605, এই 500টায় নিচে চলে আসবে, আর ইকুয়াল টু দিয়ে এটা 10কে এটা দিয়ে কাটাকুটি করলে 10 1 11, 10 আর 1 11, 11 বাই 10 টু দি পাওয়ার এন। এবার এই দুটোকেও কিন্তু কাটাকুটি করা যায়, ভালো করে দেখবে। এটাকে কাটাকুটি করলে 5, আর এটাকে যদি কাটাকুটি করি 5 একে 5, 5 দুগুণি 10, 5 একে 5, 121 বাই 100 আসছে। আমরা জানি 11 বাই 10-এর স্কোয়ার করলে এটা হয়, তাহলে এই পাশেও রয়েছে 11 বাই 10 টু দি পাওয়ার এন। এবার বেস মিলে গেলে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী এন ইকুয়াল টু 2, সূচকের নিয়ম এটা, ঠিক আছে। তাহলে এন এর মানটা 2 বেরোলো, তাহলে উত্তর তোমরা লিখবে যে 2 বছর হবে। তাহলে 2 বছরে, তাহলে এখানে অ্যান্সার চেয়েছে যে কত বছরে, এটা দেখো অ্যান্সার চেয়েছে, তাহলে কত বছরে লিখবে হচ্ছে 2 বছরে, ঠিক আছে। তাহলে 2 বছরে 105 টাকা সুদ হবে। চলো নেক্সট। দুয়েরটা বলছে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে মূলে 4 গুণ হবে। তাহলে প্রথমে আমরা এটাকে ধরে নিচ্ছি পি ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু 10 বাই 100। তো স্যার বুঝলাম না, দেখো মেন সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখানে বলেছে দ্বিগুণ হবে, দ্বিগুণ কখন হয় স্যার, মন দিয়ে বুঝবে। স্যার দ্বিগুণ কখন হয়, যখন পি এর মানটা আর আই এর মানটা সেম টু সেম হয়, তখন কিন্তু দ্বিগুণ হয়। বলো স্যার কি করে,
দেখো পি এর মান যদি এক্স টাকা হয় আর আয়ের মান যদি এক্স টাকা হয়, তাহলে পি প্লাস আয়ের মান দেখো 2x টাকা হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, তার মানে দ্বিগুণ হতে গেলে একটা শর্ত কিন্তু তোমাদেরকে জানতে হবে, যেটা পি ইকুয়াল টু আই, দ্বিগুণের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য। এখান থেকে দেখো পি পি কেটে যাচ্ছে, 10 কাটাকুটি যাচ্ছে, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম 10%। এবার দেখো আবার একটা সূত্র ফেলবো, এবার বলেছে 4 গুণ যদি হয়, তার মানে পি প্লাস আই ইকুয়াল টু 4x। তাহলে আই এর মানটা কত হবে জানো, 4x থেকে x বাদ যাবে, অর্থাৎ 3x টাকা। তাহলে আমরা এবার লিখতে পারি 3x ইকুয়াল টু এক্স ইন্টু 10 ইন্টু কত বছর জানি না, টি বছর লিখলাম বাই 100। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স এক্স কেটে যাচ্ছে, 10 10 100, তাহলে টি এর মান দেখো 3 10 30 বেরোচ্ছে। অর্থাৎ এখানে যে অ্যান্সারটা চেয়েছে যে কত বছরে হবে, এইটার কিন্তু অ্যান্সার লিখতে হবে 30 বছরে কিন্তু দ্বিগুণ হবে, সরি 4 গুণ হবে, 30 বছরে 4 গুণ হবে। ঠিক আছে, এরপরে দেখো 3 দাগের অঙ্কটা বলছে কে এর মান কত হলে 6x² প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হবে। দেখো আমরা জানি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এইটা সমান সমান 25/36, এটা বলে দিয়েছে অঙ্কে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করব, সূত্র ফেলবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা ইকুয়াল টু, এখানে বলে দিয়েছে কত, 25/36। এবার দেখো আলফা প্লাস বিটার একটা রিলেশন আমরা জানি, সূত্রটা হচ্ছে -b/a, আর আলফা বিটার আমরা রিলেশন জানি কত, c/a ইকুয়াল টু 25/36 আমরা লিখলাম। এবার দেখো -b/a মানে কত, বি এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে 1, আর এ এর মান দেখতে পাচ্ছি 6, তাহলে এইটার হোল স্কোয়ার হবে, মাইনাস দিয়ে 2 ডট সি এর মান দেখতে পাচ্ছি কে, আর এর মান দেখতে পাচ্ছি 6, ইকুয়াল টু রয়েছে কত, 25/36। আশা করি এতদূর বুঝতে পারলে। এবার আমরা কি করব, ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমরা স্কোয়ারে করি, তাহলে 1-এর 36 আসছে, তাই তো। মাইনাসটা স্কোয়ারের জন্য মাইনাস গায়েব হয়ে যাচ্ছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 1-এর 6 স্কোয়ার করলে 1-এর 36 হয়, 2 দিয়ে 6কে কাটাকুটি করলে কত হয়, 3 হয়, তাহলে k/3 ইকুয়াল টু আমরা পাচ্ছি 25/36। এবার কি করব, -k/3টাকে এই পাশে রাখলাম, আর 25/36-এর পাশে -1/36 করা যায়, তাহলে -k/3 ইকুয়াল টু 25 থেকে যদি 1 বাদ দিই, তাহলে দেখবে 24/36 করা যায়। এবার এটার কাটাকুটি আমরা করতে পারি, দেখো কাটাকুটিটা কি, 12 দিয়ে যাচ্ছে, 12 দুগুণে 24 আর 3 12 36, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 3 3ও কেটে যাচ্ছে, অর্থাৎ কে এর মান পাচ্ছি হচ্ছে -2, এই মাইনাসটা ওই পাশে গেলে -2 হয়ে যাবে। তার মানে এখানে চেয়েছে যে কে এর মান কত হলে, তাহলে কে এর মান -2 হলে, এইটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, 4 দাগেরটা দেখো বলছে a/b 3:2 হলে a-b 5 হলে a² প্লাস b স্কোয়ারের মান কত। তাহলে a এর মান আমরা ধরে নিলাম 3, এখানে k, আর b এর মান আমরা ধরে নিলাম হচ্ছে 2k, তাহলে a-b ইকুয়াল টু 5 বলেছে, তাহলে a এর মান হচ্ছে 3k - 2k ইকুয়াল টু 5, তাহলে আমরা বলতে পারি k ইকুয়াল টু 5। তাহলে k এর মান যদি 5 হয়, তাহলে a এর মান হচ্ছে 3 5 15, তাই তো, আর b এর মান হচ্ছে 2 গুণ 5 অর্থাৎ 10। এবার দেখো অঙ্কটা কি বলেছে, সুতরাং দিয়ে a² প্লাস b² এর ফর্মুলা ফেলতে হবে।
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আচ্ছা এটা করার দরকার নেই, সূত্র ফেলার কোনো দরকার নেই। এ স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার, আর বি স্কোয়ার মানে হচ্ছে 10-এর স্কোয়ার। 15 স্কোয়ার 225, 10-এর স্কোয়ার 100, অর্থাৎ অ্যান্সার আসছে হচ্ছে 325। তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত? 325 হবে। ক্লিয়ার? দেখো 5 দাগেরটাই চলে আসছি। 5 দাগেরটা কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে একটা ব্যাস, যা সিডির দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এসি ও বিডি কে বর্ধিত করায় পি বিন্দুতে মিলিত হয়। দেখো ভালো করে বুঝবে অঙ্কটা। একটা বৃত্ত প্রথমে আগে এঁকে নিলাম, এবং এর এখানে কি রয়েছে? একটা ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, তাহলে এটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজটার এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা পি নাম দিলাম, আর এইখান থেকে এখানে যে টাচ করছে, ঠিক আছে, এটার নাম আমরা কি দিলাম? সি আর ডি। এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম ডি। ঠিক আছে, তাহলে তাহলে আর এইখান থেকে আরো দুটো রয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস ভুলে গেলে, এ বিটা ব্যাস ছিল। দাঁড়ো, ছবিটা একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে এ ও বি, এ ও বি, আর এইখান থেকে একটা দাগ আসবে, আর এইখান থেকে আরেকটা দাগ আসবে। এটার নামকরণ করব পি, আর এইখান থেকে একটা দাগ যাবে। তাহলে এটার নামকরণ করব সি, আর এটার নামকরণ করব ডি। আবার আমরা কি করব? এইখান থেকে এটা একটা দাগ যাচ্ছে, এইটা। তাহলে ছবিটা এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, আর ও থেকে ডি, ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, আর ও থেকে ডি একই বৃত্তের ব্যাসার্ধ। এগুলো তো সব ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ হলে সমান হয়। তাহলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি ত্রিভুজ সি ও ডিটা একটা সমবাহু ত্রিভুজ। এবার প্রশ্ন, এবার তোমরা বলবে হ্যাঁ স্যার সমবাহু ত্রিভুজ। তাহলে আরেকটাও তো সমবাহু ত্রিভুজ হচ্ছে এ ও সি ও বি ও ডি, এটাও কিন্তু সমবাহু ত্রিভুজ। এবার তোমরা বলবে হ্যাঁ স্যার এটাও সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদেরকে বের করতে হবে এ পি বি এর কোণ পি এ বি সমান সমান আমরা কোণ পি বি এ বলতে পারি, এবং এটার মান বলে দিয়েছে 60 ডিগ্রি। বলো স্যার 60 ডিগ্রি তো অঙ্কে বলেনি। দেখো সমবাহু ত্রিভুজ মানে তার প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়, এটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা সুতরাং দিয়ে বের করব কি? এ পি বি। তাহলে এ পি বি বের করবো হচ্ছে 180 ডিগ্রি থেকে দুটো 60 বিয়োগ করে দেব, তাহলে 60 ডিগ্রি আসবে। তাহলে এ পি বির মান কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট চলে আসছি আমরা 6 দাগেরটায়। বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে একটা ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব, এবং এডিসি 50 ডিগ্রি হলে সিএডির মান কত?
দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, ছবি তো এখানে রয়েছে, আমি ছবি আর আঁকলাম না। মেন দেখো যেটা আমাদের দরকার, এসি বৃত্তচাপের ওপর কোণ এডিসি সমান সমান এবিসি বলতে পারি, যেটার মান বলে দিয়েছে 50 ডিগ্রি। আবার কোণ এসিবিটা আমরা জানি 90 ডিগ্রি হয়, কারণ লম্ব রয়েছে, লম্ব হয়, তৈরি হয়। এবং এপিডিটা এটাও কিন্তু 90 ডিগ্রি মানে লম্ব তৈরি করে। এপিডি কোনটা দেখে নাও স্যার, এ তারপরে পি তারপরে ডি, এখানে কিন্তু নামকরণ করেনি, এটা পি নাম হবে, ঠিক আছে। যে দাগটা ছেদ করছে সেটার নাম কিন্তু পি হবে, বা আমরা নামকরণ দিয়ে দিলাম, তাই এটা এপিডি। এবার আমরা যেটা বের করব সুতরাং দিয়ে, সেটা হচ্ছে পিএডি। পিএডি কি করে বেরোবে, 180 থেকে একটা 90 আর একটা 50 যোগ করে বিয়োগ করতে হবে, তাহলে এটা দেখতে হবে 40 ডিগ্রি বেরোয়, ঠিক আছে। 140, 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি হয়। আমাদের চেয়েছে হচ্ছে সিএডির মান, যেটা দুটো 40 যোগ করলে অ্যান্সার চলে আসবে হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 80 ডিগ্রি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে। সিএডি কোনটা বলো তো, এই যে দেখে নাও, সি তারপরে এ তারপরে ডি, এইটা ওপরেরটাও 40 নিচেরটাও 40, তাই যোগ করে এটা 80 আসছে। চলে আসছি আমরা 7 দাগেরটায়, কি বলছে, 36 সেমি ও 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শভাবে স্পর্শ করে, বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তো আমরা প্রথমে কি করব, তাহলে আমরা প্রথমে আঁকবো হচ্ছে দুটো বৃত্ত এঁকে নিলাম, এই যে একটা বৃত্ত আর এই যে একটা বৃত্ত। তাহলে এদের সরল সাধারণ স্পর্শক হচ্ছে এইটা, ঠিক আছে, যেটার নামকরণ করলাম সি আর ডি। কেন্দ্র রয়েছে, তাহলে কেন্দ্রটার নাম দিলাম এ আর এটা হচ্ছে বি, এটা জুড়ে দিলাম। তাহলে এখান থেকে একটা দাগ যাচ্ছে, এখান থেকে একটা দাগ যাচ্ছে, এবং এইখান থেকে আরেকটা দাগ যাবে এখানে, এটার নামকরণ করলাম পি। এবার দেখো অঙ্কে বলে দিয়েছে এসির মান 36, বিডির মান বলে দিয়েছে 16 সেমি। এবার হচ্ছে আমরা এপির মান যদি বের করি তাহলে কি করতে হবে জানো, 36 থেকে 16 বিয়োগ করতে হবে, অর্থাৎ 20 সেমি। এবার আমাদের দরকার হচ্ছে পিবির মানটা। পিবির মানটা কোনটা, এই যে এটা। তাহলে এইখানে কি তৈরি করে, এখানে 90 ডিগ্রি তৈরি করছে, আর পিবিটা হচ্ছে কি, লম্ব। তাহলে পিবিটা যদি লম্ব হয়, তাহলে অতিভুজ স্কোয়ার থেকে এবি স্কোয়ার থেকে এপি স্কোয়ার মাইনাস করতে হবে। এবি স্কোয়ার কত ছিল স্যার, এবির মান কত ছিল, এবির মান ছিল হচ্ছে, যোগ করতে হবে, এবির মানটা আমাদেরকে যোগ করে বের করতে হবে। তাহলে 36 আর 16 যোগ করলে কত হয়, 6 6 12, 3 একে 4 একে 5, 52 সেন্টিমিটার। তাহলে 52 স্কোয়ার মাইনাস এপির মানটা এখনই বেরোলো 20, তার স্কোয়ার। তাহলে 52কে যদি আমরা ভাঙি তাহলে হয়ে যাবে 2704 মাইনাস 400। তাহলে আমরা কি পাচ্ছি, 2304, যেটা 48 সেন্টিমিটার অ্যান্সার আসছে। বুঝতে পারলে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, 48 সেন্টিমিটার। চেয়েছিল কি দেখে নি একবার, যে দুটি বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক, এটাই সরল সাধারণ স্পর্শক, যেটাকে আমরা সিডি দিয়ে লিখছি, ঠিক আছে। সিডির যে মানটা পিবির মানের সাথে সমান, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি পিবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 48 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো আমরা পরের অঙ্কে চলে আসছি। 8 দাগেরটা বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 সেমি, বৃত্তটির 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ
বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার ষষ্ঠিক মান কত? দেখো এই অঙ্কটা করতে গেলে একটা মানে সূত্র দরকার, সেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এস এর মান এখানে বলে দিয়েছে 11, আর এর মান বলে দিয়েছে 42 থিটা। তার মানে আমরা যদি থিটার মান বের করি তাহলে 11/42 হবে। এবার এটা কিন্তু অ্যান্সার নয়। অ্যান্সার কিভাবে আসবে দেখো, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 1 রেডিয়ান সমান সমান কত? 180/পাই ডিগ্রি। তাহলে 11/42 এইটা সমান সমান কত? 180 পাই ইন্টু 11/42 এটা হবে। বোঝা গেল? এবার একটা জিনিস ভালো করে বোঝো, 180 তো থাকবে, আর পায়ের মান আমরা জানি কত? 22/7। তাহলে 11/42, তাহলে 180 গুণ এটা 7/22 হয়ে যাবে, আর গুণ এটা 11/42 আছে। এবার এইটার কাটাকুটি করলেই কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে। কিভাবে করব দেখো, 11 দিয়ে 42কে যায় 2, 2 দিয়ে এটাকে কাটাকুটি করা যায় 9 দুগুণে 18 অর্থাৎ 90, 42 দিয়ে 90কে কাটাকুটি করা যায়, এটা যাচ্ছে হচ্ছে 6, 6 দিয়ে যাচ্ছে 6 15 90, 6 7 42। তাহলে আমরা পাচ্ছি কত? 15 আর 7, আচ্ছা 7-এর সাথে আবার 7 কেটে যাচ্ছে, অর্থাৎ 15 ডিগ্রি অ্যান্সার পাচ্ছি। তাহলে এটার ষষ্ঠিক মান চেয়েছে, ষষ্ঠিক মান হচ্ছে কত? 15 ডিগ্রি। এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি আমরা। দেখো 9 দাগেরটা, cos স্কয়ার 50 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মানটা চেয়েছে, যেটা 90 ডিগ্রির ভেতরে রয়েছে, 0 থেকে 90 এর মধ্যে থাকবে। তাহলে আমরা দাগ নম্বর দিলাম 9। প্রথমে দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে cos স্কয়ার 50 ডিগ্রিটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা লিখে নিই আগে, cos স্কয়ার 50 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার 50 ডিগ্রি। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু, একটা জিনিস তোমরা রিলেশনে জানো যে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা হয়ে যায়। ঠিক আছে, এটা তো জানো আশা করি। 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা। এবার দেখো পূরক কোণ অনুযায়ী আমরা চেঞ্জ করব। তাহলে এটা চেঞ্জ করলে কি হবে বলো তো, cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 50 হয়ে যাবে। তো 90 ডিগ্রি থেকে 50 করলে কি হয়, আমি ডাইরেক্ট লিখতে পারি 40 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে থিটার মানটা আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে থিটার মান এখানে আমরা 40 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। চলে আসছি আমরা পরের অঙ্কটায়। দেখো 10 দাগেরটা বলছে, বর্ষার সময়ে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জমা জলের আয়তন কত হবে? তাহলে এখানে প্রথমে আমাদেরকে বের করতে হবে জলের উচ্চতা, যেটা বলে দিয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 5/100 মিটার। এবার অঙ্কে বলেছে 1 হেক্টর জমি, 1 হেক্টর মানে হচ্ছে 100 গুণ 100 বর্গ মিটার। এটা মনে রাখতে হবে, 1 হেক্টর মানে হচ্ছে 100 গুণ 100 বর্গ মিটার। তাহলে জমির ক্ষেত্রফলটা কত? জমির ক্ষেত্রফল বলেছে 2 হেক্টর। তাহলে 2 হেক্টর মানে কি স্যার, 2 লিখে 1 2 3 4, 4টে টোটাল শূন্য হবে, এত বর্গ মিটার। বুঝতে পারছো তো? 1 হেক্টরে যদি 100 গুণ 100 বর্গ মিটার হয়, তাহলে 2 হেক্টরে এখানে 20,000 বর্গ মিটার হয়ে যাবে।
এবার সুতরাং দিয়ে আমরা লিখব জমিতে জলের আয়তন। তাহলে জলের আয়তন কি হবে, এই যে 20,000 যে বেরোলো এটাকে গুণ করতে হবে 5/100 দিয়ে, যেটা আগে থেকে বেরিয়েছিল। দুটো করে শূন্য দেখো কেটে যাচ্ছে, তাহলে 5 দুগুণি 10, দুটো শূন্য, অর্থাৎ 1000 ঘনমিটার। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে 10 দাগের অঙ্কটা। এবার চলে আসছে হচ্ছে 11 দাগের অঙ্কটা কিভাবে করতে হবে। দেখো 11 দাগ, 11 দাগের অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি, মুখে মুখে হয়ে যাবে। বলছে এস ডি বাই ভি। এস মানে কি, এস মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3π d/2 তার হোল স্কোয়ার। কারণ ডিটা তো হচ্ছে ব্যাস, ব্যাস, তাই ব্যাসার্ধ বের করতে গেলে d/2 হবে। ঠিক আছে, আর ইনটু দিয়ে ডি রয়েছে তাই ডি লিখলাম, আর বাই দিয়ে ভি রয়েছে, ভি এর মান আমরা জানি 2/3π d/2 তার কিউব। ঠিক আছে, এবার এটাকে সমাধান করতে হবে। কি করে করব স্যার? প্রথমে দেখো পাই পাই কেটে যাচ্ছে, তাহলে ওপরে যাচ্ছে 3 তিরিককে 9 আর নিচে যাচ্ছে 4, 9/4 আসছে। তাহলে 9/4 ওপরে তাহলে কি আসছে দেখে নি, এখানে আসছে সুতরাং দিয়ে d²/4 ইন্টু ডি, আর এখানে আসছে ডি এর কিউব/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চার ওপরে উঠে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে d² d মিলে d³ কেটে যাচ্ছে। তাহলে আমরা দাঁড়াও, কোথাও কি ভুল করেছি? আচ্ছা হ্যাঁ, এখানে একটা ভুল আছে। এখানে 2 এর কিউব হচ্ছে 2 এর কিউব 8 হয়। এবার ঠিক আছে, তাহলে 9-এর 4 ইন্টু 8টা ওপরে যাবে, 4টা নিচে আসবে, 4 দুগুণি 8। ঠিক আছে, d³ ঠিকই তো আছে, আর 2 দুগুণি 4, কিন্তু অ্যান্সার 9-এর 2 আসছে। কিন্তু এখানে অ্যান্সার প্রশ্নবিচিত্রাতে তো 9-এর 2 নেই, কোথাও একটা তো ভুল হয়েছে। দাঁড়াও একবার চেক করে নিই। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে 9 কেন করেছি, এটা 9 হবে না, এটা 3 হবে। এবার ঠিক আছে 3। দাঁড়াও, এটাকে ফ্রেশ করে করি, কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, নিচেই করি। 11 দাগ দেখো, 11 দাগে আমরা জানি এস ইকুয়াল টু 3πr², তার মানে d/2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3/4 আসছে, πd² আসছে, আর ভি সমান সমান 2/3πd³ 2 এর কিউব, 2 এর কিউব মানে 8 হচ্ছে। তাহলে এখানে 3 4-এ কত হচ্ছে 12, তার মানে 1/12 πd³ আসছে, তাই তো। এটা 2 দিয়ে 8কে কাটাকুটি করলে কত হচ্ছে 4, তাহলে 3 4 12। এবার ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা বলেছে এস ডি বাই ভি, তাহলে এস এর মান 3/4 πd².d, আর ভি এর মান হচ্ছে 1/12 πd³। এবার আমাদেরকে যেটা করতে হবে, d² d মিলে d³ কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে 3/4 ইন্টু দিয়ে 12টা তো উঠে যাবে, 1/12টা কি হয়ে যাবে, শুধু 12 হয়ে যাবে, তাহলে 3 4-এ 12, তাহলে 3 তিরিককে 9 অ্যান্সার আসছে। এবার পারফেক্ট আছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা কি পেলাম, অ্যান্সার 9 পেলাম। এবার দেখো 12 দাগের অঙ্কটা বলছে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো এত এত এত, প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাজিয়ে নিতে হবে।
প্রথমে হচ্ছে 42, তারপরে 45, তারপরে আবার 45, 50, 51, 52, 54, 55, 56, 56 দুবার, 58, 59, 60, 62, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তার মানে এন এর মান হচ্ছে 14, অর্থাৎ যুগ্ম সংখ্যা বেরোলো। তাহলে মধ্যমা বের করার সূত্র কি? হাফ হাফ লিখে আমরা লিখতে পারি হচ্ছে n/1 তম, সরি, n/2 তম পদ, তাই তো, আর n/2 + 1 তম পদ, এটা হচ্ছে সূত্র। এবার দেখো আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব কিভাবে। এন এর মান তো 14, মানে টোটাল 14টা সংখ্যা আছে, 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7তম পদ, আর এটা হয়ে যাবে 8তম পদ। তাহলে আমরা হাফ লিখলাম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 7তম পদ 1, 2, 3, 4, 5, 6, 7 মানে 54, আর একটা রয়েছে হচ্ছে 55, ঠিক আছে। তার মানে আমরা 54 পাচ্ছি আর একটা 55 পাচ্ছি, তার মানে ওপরে হচ্ছে 109 আর নিচে আছে 2, অর্থাৎ 54.5, এইটা হচ্ছে এর মধ্যমা, ঠিক আছে। 54.5 হচ্ছে এটার মধ্যমা। তার মানে 12 দাগ পর্যন্ত অঙ্ক আমি করিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কিছু কথা একটু মন দিয়ে শুনবে যেটা এখন বলবো। এই অঙ্কগুলোর যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে পার্থসগ্রাম ক্লাস। এখানে পিডিএফ গুলো 10 টাকার বিনিময়ে পেয়ে যাবে, 10 টাকার বিনিময়ে, ঠিক আছে, যদি নিতে চাও, ঠিক আছে, 10 টাকার বিনিময়ে পিডিএফ পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কবে কবে লাইভ ক্লাসে আসবো, ঠিক আছে, কবে কবে লাইভ ক্লাস হবে, সেই লাইভ ক্লাসের ফুল ইনফরমেশন জানার জন্য তোমরা কিন্তু টেলিগ্রামটা জয়েন করতে পারো। সেখানে আমি ক্লাসের সমস্ত আপডেট জানিয়ে দিই, আমি লাইভে কবে এসে তোমাদের ম্যারাথন বা ওয়ান শট ক্লাসগুলো করাই, এটা জেনে নেবে। এছাড়াও কেরিয়ার রিলেটেড যদি কোনো প্রশ্ন হয়, এনি প্রশ্ন, কোনো প্রশ্ন যদি তোমার ডাউট হয়, বা কেরিয়ার রিলেটেড যদি কোশ্চেন হয়, বা অঙ্কে ভবিষ্যতে কি করতে পারবো স্যার, এনি ডাউট পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন হলে কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো হচ্ছে ইনস্টাগ্রামে, বা মেসেজও করতে পারো ইনস্টাগ্রামে, আমি অবশ্যই তোমার রিপ্লাই দেব, ঠিক আছে। আর আমার কাছে অনলাইন ব্যাচে যদি পড়তে চাও, কিছু জানতে চাও, তাহলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেটা তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো, ঠিক আছে। তাহলে চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।